চলে যায় বাড়ি ছেড়ে। বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন মহাদেব তান্ত্রিক সিরিজের প্রথম গল্প, মহাদেব তান্ত্রিকের আবির্ভাব। প্রধান চরিত্রে নিলয়, শর্মিষ্ঠা, ভরচাঁদ জেঠু ও মহাদেব তান্ত্রিক। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে মহাদেব তান্ত্রিকের আবির্ভাব। গত 2 মাস হলো এই ফ্ল্যাটে এসেছি। বালিগঞ্জের মতো জায়গায় এরম নির্জন এলাকা আছে বলে আমার তো জানাই ছিল না। আগে থাকতাম গড়িয়ার একটা মেস বাড়িতে। তখন যদিও একাই থাকতাম, একা মানে মেস বাড়িতে যা হয় আর কি। এখন শর্মিষ্ঠাকে নিয়ে এই ফ্ল্যাটে চলে এসেছি। আমি এখানে অনেক বছর ধরেই আছি। আমার নিজস্ব বাড়ি যদিও কুচবিহারে। পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে কলকাতায় চলে আসি। শর্মিষ্ঠাও কুচবিহারে থাকে। কলেজ থেকেই ওর সাথে আমার সম্পর্কটা। তারপর কাজ পেয়ে আমি এখানে চলে আসলে সম্পর্কটা লং ডিস্টেন্সের তালিকায় অন্তর্ভুক্ত হয়। অবশ্য ওকে বেশি দেরি করায়নি, খুব তাড়াতাড়ি সব গুছিয়ে সেভিংস করে ওকে বিয়ে করে নিই। কিন্তু ওকে কলকাতায় এনে রাখার পর্যায়ে তখনও পৌঁছায়নি। তাই এতগুলো দিন ও কুচবিহারেই ছিল আমার মা বাবার কাছে। শর্মিষ্ঠা লয়ের স্টুডেন্ট, এবার প্র্যাকটিস শুরু করবে, তাই তল্পিতল্পা গুছিয়ে সোজা কোচবিহার থেকে কলকাতা। আমিও সংসার চালানোর সাথে সাথে একরকম মরিয়া হয়েই সেভিংস করেছি, কারণ শর্মিষ্ঠাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখানে আনানোর ব্যবস্থা করলাম। তাতেও আমার সময় লেগেছে প্রায় 2 বছর। একটা ফ্ল্যাট নেওয়া 4টিখানি তো ব্যাপার নয়, অনেকগুলো পয়সার ব্যাপার। কিছু জমিয়ে আর কিছু ধারে আমি এই ফ্ল্যাটটা নিয়েই ফেলেছি। ফ্ল্যাটটা খুব বেশি পুরনো নয়, তবে বড্ড ভেতরের দিকে, একদম নির্জন জায়গাটা। ফ্ল্যাটের মালিককে সে কথা বলতে সে বলেছিলেন, আরে এখন কলকাতার কোন জমিটা ফাঁকা আছে বাবু? দেখবে না 2 দিন পর এই জায়গাটাও কেমন লোকজনে গিজ গিজ করছে। আমার বাবা ওইসব ভালো লাগতো না, তাই তো এই নির্জনে বানিয়েছিলাম এই ফ্ল্যাটখানা। তাতে আর কি বা করা যাবে? একটু খরচটা যে কমেছে তাতে সন্দেহ নেই। ফ্ল্যাটটা 4 তলা। 1 তলায় থাকে ফ্ল্যাটের মালিক, 2 তলায় একটা পরিবার, 3 তলায় আমরা, 4 তলায় বুকিংও হয়ে গেছে, লোক আসতেই যা বাকি। জায়গাটা ভিতরের দিকে হওয়ায় মেন রোড থেকে অনেকটাই হেঁটে আসতে হয় বাড়ি অবধি। দুজনেই সন্ধ্যার পর বাড়ি ফিরি। মেন রোডের পাশে নেমে গেলেও অনেকটাই হেঁটে আসি। একটা অটো বা টোটোর সন্ধ্যার পর আর পাওয়াই যায় না। ওরা এদিকে আসতেই চায় না। বেশ কয়েকটা অলিগলি পেরিয়ে একটা খালের ওপর দিয়ে এসে আরও 5 মিনিট হাঁটলেই তবে আমাদের পাড়াটা। প্রথম বিরক্তই লাগছিল। তারপর ভাবলাম, এরম কতই না মানুষ আছে যাদের বাড়ি থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা অনেকটাই দূরে হয়ে থাকে। তারা কি আর হাঁটে না, নাকি বাড়িটা তুলে আনে মেন রোডের কাছাকাছি? এইসব ভেবেই ক্ষান্ত দিলাম ব্যাপারটায়। একদিন সন্ধেবেলায় ঘরে এসে দেখি শর্মিষ্ঠা আমার আগেই চলে এসেছে। দরজা থেকে ড্রয়িং রুমের সোফাটা দেখা যায়। আমি জুতো মোজা খুলতে দেখি শর্মিষ্ঠা সোফাতেই বসে আছে। কেমন একটা অস্বাভাবিকভাবে বসে আছে, যেন ওকে কেউ স্ট্যাচু বানিয়ে দিয়েছে। হাঁ করে সামনে থাকা টেবিলের দিকে তাকিয়ে আছে এক মনে। আমি জুতো মোজা র্যাকে তুলতে জিজ্ঞেস করলাম, কি গো, কখন এলে? ও কোনো সাড়া করল না। আমি ঘরে এসে সোফা টেবিলের সামনে দাঁড়ালাম,
ও তখনও সেই একভাবে বসে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি গো, কি হলো, এরমভাবে বসে আছো কেন? কি হয়েছে, শরীর টরীর খারাপ করছে নাকি? ও ধর্মর করে উঠল। আমায় দেখে মনে হলো যেন ভূত দেখেছে। ও বলল, হ্যাঁ, ও তুমি কখন এলে? আমায় ডাকলে না যে? আরে সেই কখন থেকে তো ডাকছি। কোন ইউনিভার্সে ছিলে বলো তো তুমি? ডেকেছো আমায়? আমি সাড়া দিইনি। না, এসে থেকে তো দেখছি হাঁ করে টেবিল দেখছো। কি কেসটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, না মানে তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর কথা হবে। আমি কফি করে আনছি ততক্ষণে। শর্মিষ্ঠা উঠে চলে গেল। আমিও চলে গেলাম ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলাম। শর্মিষ্ঠা কফি বানিয়ে টেবিলেই বসে আছে। আমি আসাতে আমায় কাপ প্লেটটা দিয়ে বলল, আজ না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। কি যে হলো ঠিক বুঝতেই পারলাম না। কি হয়েছে? ভূতে তোমার চুল ধরে টেনেছে নাকি? হ্যাঁ, চ্যাংরামি করো না নিলয়। সব কিছু নিয়ে মজা করাটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই না? এই বলে ও টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল। আমি কোনো রকমের ওর হাত ধরে টেনে বসাতে বসাতে বললাম, আরে রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো ওইসব, বলো কি হয়েছে? ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতে আরম্ভ করলো। পাড়ার শুরুতে যে খালটা আছে, রোজই যাওয়া আসা করছি ওটার ওপরের ব্রিজ দিয়ে। কিন্তু আজ সন্ধেবেলায় ফেরার সময় হঠাৎ হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম ব্রিজের ঠিক মাঝখানে। মনে হলো কেউ আমায় দাঁড়াতে বলল। আমি চমকে উঠলাম, আশপাশটা ভালো করে দেখলাম, কিন্তু কেউ নেই সেখানে। আমি ভাবলাম কেউ মজা করছে না তো। তুমিও ফিরবে এই রাস্তা দিয়েই, ইচ্ছা করে পেছন থেকে ডেকে সরে পড়নি তো? তাই তোমার নাম ধরে 2-3 বার ডাকলাম, কিন্তু কই, তুমি সাড়া দিলে না তো। তারপর বেশ কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলাম। তারপর ভাবলাম আমার মনের ভুল হয়তো। ঘুরে চলে আসতে যাব, হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া উড়ে এলো। আরে সে তো আসতেই পারে, বাইরে বাতাস বইবে, এটাই তো স্বাভাবিক শর্মিষ্ঠা। না নিলয়, হাওয়াটা ঠিক ওই রকম না গো। মানে হাওয়া দিচ্ছে আর আশপাশ থেকে বেরিয়ে যাচ্ছে অমন নয়। হাওয়াটা যেন হঠাৎ সৃষ্টি হলো। আর তার চেয়েও আশ্চর্য ব্যাপার, হাওয়াটা যেন আমায় 2বার পাক খেয়ে যেমন হঠাৎ করে সৃষ্টি হয়েছিল ঠিক তেমন হঠাৎ করেই মিলিয়ে গেল। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। খুব বাজে একটা ফিলিংস আসছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা বাড়ি চলে এলাম। আমি চুপ করে শুনলাম। এ আবার কি ভুতুরে ব্যাপার রে বাবা। আমি বললাম, দেখো এরম হওয়ার তো কোনো সেরম কারণ দেখছি না। ওটা তোমার মনের ভুলই হতে পারে জানো। তুমি ওসব নিয়ে এত ভেবো না তো, ছাড়ো। আমি অন্য কথায় চলে গেলাম। লক্ষ্য করলাম শর্মিষ্ঠা কেমন মুষড়ে গেল আমার উত্তর শুনে। ঘটনাগুলো শুরু হলো পরের দিন রাত থেকে। যথারীতি রোজকার মতো রাতে শুতে শুতে 12টা বেজে গেল। আমাদের বেডরুমের সামনেই ড্রয়িং রুমটা। রাতে সব জায়গার আলো নিভিয়েই শুই, শুধু আলো জ্বলে ড্রয়িং রুমে, আমাদের বেডরুমের দরজার পাশে। লাইটটা জ্বালিয়ে রাখি কারণ নানা দরকারে রাতে বেডরুম থেকে বেরোতে হতে পারে, সুতরাং তখন যাতে কিছুতে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে না পড়ি, তাই এই ব্যবস্থা। সেদিনও রাতে লাইট জ্বলছিল। রাতে আন্দাজ ওই 2টো কি 2:30 নাগাদ আমারই ঘুমটা ভেঙে গেল। কেন ভাঙল তার কোনো কারণ খুঁজে পেলাম না।
বেডরুমের সোজাসুজি দরজাটা। হঠাৎ চোখটা পড়ল দরজার ঠিক নিচে, যেখানে দরজার নিচে একটু ফাঁক থাকে ঠিক সেইখানে বাইরের আলো জ্বলছিল, আর সেই আলোটাই দরজার নিচের ফাঁক থেকে ঘরে আসছে। কিন্তু সেই আলোর মাঝে একটা কিছুর ছায়া পড়েছে। প্রথমে ভাবলাম বাইরে কিছুর ছায়া হয়তো, কিন্তু যখন সেই ছায়া নড়ে উঠল তখন একটা অজানা ভয় আমায় গ্রাস করল। এ কি? কে বাইরে? চোর ঢুকেছে নাকি? কিন্তু জানলা দরজা তো সবই বন্ধ ছিল, তাহলে চোর ঢুকলো কোন পথে? আমি চট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, শর্মিষ্ঠাকে জাগালাম না। ধীর পায়ে বিছানা থেকে নেমে বিছানার পাশের টেবিল থেকে লোহার ফুলদানিটা তুলে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। ছায়াটা তখনও ওখানেই রয়েছে। আমি দরজার কাছে গিয়ে একটু দাঁড়ালাম, তারপর দরজার হাতলটা ধরে এক টান দিলাম। দরজাটা সাঁ করে খুলে গেল। কিন্তু এ কি? কোথায় কে? সামনে কেউ নেই। দরজা খোলার আগের মুহূর্তে আমি দেখেছি ছায়াটা ওখানেই ছিল। এটা কি করে সম্ভব? আমি সাহস করে বেরিয়ে এলাম ড্রয়িং রুমে। তন্ন তন্ন করে ড্রয়িং রুম, কিচেন, বাথরুম, এমনকি মেন দরজা খুলে আশপাশটাও দেখলাম। না, কেউ নেই। তাহলে ওটা কি ছিল? আমি কি ঘুমের ঘোরে ভুল দেখলাম? এতটা ভুল দেখা কি সম্ভব? এইসব ভাবতে ভাবতে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। শর্মিষ্ঠাকে কিছু জানালাম না। একে মেয়েটা ঘেঁটে আছে, তারপর এসব বলে ওকে ভয় পাওয়ানোটা ঠিক হবে না। শুয়ে পড়লাম। পরের দিন নানান কাজের মধ্যে আগের দিন রাতের ঘটনাগুলো প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেটা আমায় ভুলতে দেওয়া হলো না। সেদিন রাতেও আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু এবার ঘুম ভাঙার কারণটা আমি বুঝতে পেরেছি। আমি কোনোদিন ভূত প্রেত এসবে বিশ্বাস করিনি, আর কেউ করলে তার মজাই উড়িয়ে গেছি। কিন্তু আজ এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কারণ আমি বুঝতে পারছি আমার বিছানাটা ঘিরে কেউ ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি। ঘরের মধ্যে নাইট ল্যাম্প জ্বলছে, তারই আবছায়া আলোতে আমি চোখ ফেরালাম এদিক ওদিক। আওয়াজটা হাঁটা চলারই বটে, কিন্তু কই, কাউকে তো দেখতে পারছি না। এমন সময় বুঝলাম পায়ের আওয়াজটা আমারই দিকে এগিয়ে আসছে। আমি কাঠ হয়ে পড়ে আছি বিছানায়। ঘরের মধ্যে কেউ নেই, ঘরের দরজা বন্ধ। তাহলে এ ঘরে পায়ের শব্দ কার? চমকে উঠলাম। কেউ যেন আমার পাশে বিছানায় এসে বসলো। তড়াক করে বিছানার উপর উঠে বসলাম। আমি এত জোরে লাফিয়ে উঠেছি যে তাতে শর্মিলার ঘুম ভেঙে গেল। ও উঠে বসলো আমার পাশে আর বলল, এই, কি হয়েছে তোমার? এরম ভাবে বসে আছো কেন? শরীর খারাপ করছে নাকি? আমার আবার কি হবে? তাহলে এরম ভাবে লাফিয়ে উঠে বসলে যে? কই, না তো। বললে হবে, তুমি লাফিয়ে উঠে বসলে বলেই তো আমি ঘুম থেকে উঠে পড়লাম। না গো, সব ঠিক আছে। মশা কামড়াচ্ছে বোধহয়। তুমি শুয়ে পড়ো, কিচ্ছু হয়নি। শর্মিষ্ঠা শুয়ে পড়ল। আমি আবার বিছানার পাশটা দেখলাম, কিচ্ছু নেই। ঘরটা দেখলাম, না, কিচ্ছু নেই। শুয়ে পড়লাম। মনের মধ্যে একটা ভয় তখনও টিপ টিপ করে চলেছে। শুয়ে পড়লেও কিছুতেই ঘুম এলো না। কান পেতে রইলাম, যদি কিছু শোনা যায়। এরমভাবে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। সকালে যখন ঘুম ভাঙল তখন প্রথমটায় ভুলেই গিয়েছিলাম রাতের কথা।
হঠাৎ বিছানার পাশটা নজর পড়তেই আমার সব মনে পড়ে গেল। আমি উঠে বসলাম। এসব কি হচ্ছে? আমি যা কাল রাতে অনুভব করলাম সেটা কি? কে? অপদেবতা, ভূত, নাকি অন্য কিছু? বসে বসে এক মনে এই সব ভাবছি, হঠাৎ শর্মিষ্ঠা আমার নাম ধরে তারস্বরে চিৎকার করে উঠল, আমি লাফিয়ে বিছানা থেকে নেমেই ঘর থেকে বেরোতেই রান্নাঘরে একটা ধূপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। দৌড় দিলাম রান্নাঘরের দিকে। কিচেনে ঢুকেই দেখি শর্মিষ্ঠা পড়ে আছে মেঝেতে। ওকে তুলে এনে ড্রয়িং রুমের সোফাতে বসিয়ে মুখে চোখে জলের ছিটা দিলাম। ওর জ্ঞান ফিরল, আর উঠে বসে ও যা বলল সেটা আমি আর হেসে উড়িয়ে দিতে পারলাম না। ও বলল, প্রতিদিনের মতো আমি তোমার জন্য বেডটি বানাবো বলে রান্নাঘরে গিয়ে সব জোগাড়পত্র করছি। এমন সময় কাবার্ডের আয়নাতে আমার চোখ পড়ল। দেখি সেখানে আমার প্রতিবিম্ব নেই, রয়েছে একটা বিভৎস দর্শন নারীর মুখ। কি ভয়ঙ্কর সেই মুখখানা! সারা মুখ জুড়ে কাটাকুটি, সেখানে দগদগ করছে রক্ত। মুখটা আমার দিকেই তাকিয়ে আছে। ওর মুখ জুড়ে রয়েছে প্রচন্ড ঘৃণা আর বিদ্বেষ। চোখ দুটো যেন ঠিকরে বেরোচ্ছে কোটর থেকে। আমি ওই দৃশ্য সহ্য করতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। ওর সব কথা শুনলাম, আর পারলাম না চেপে রাখতে। আগের দুদিন রাতে যা যা ঘটেছে সব খুলে বললাম ওকে। ও সব শুনে থ মেরে গেল। আমরা ঠিক করলাম ফ্ল্যাটের মালিককে সব কথা খুলে বলবো। প্রথমত উনি এই ফ্ল্যাটের মালিক, আর দ্বিতীয়ত উনি বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি ঠিক কিছু একটা ব্যবস্থা করবেনই। আজ শনিবার, কাল ছুটি। কালই ওনাকে ডেকে সবটা বলতে হবে। কাল রাত্রে আর কোনো উপদ্রব হয়নি। সকাল সকাল ফ্ল্যাটের মালিক ভরচার জেঠুকে ডেকে পাঠালাম। উনি এসে সোফায় বসতেই শর্মিষ্ঠা ওনাকে চা দিল। এদিক ওদিকের কথা বলতে বলতেই আমি তাকে বললাম এই কদিন যা যা ঘটেছে। উনি চুপ করে সব শুনলেন। এমন সময় মেন দরজায় ভীষণ জোরে কেউ ধাক্কা দিতে লাগলো। ঘটনাটা এমনই হঠাৎ করে ঘটল যে আমরা সকলেই একেবারে স্ট্যাচু হয়ে শুধু দেখতে থাকলাম। হঠাৎ দরজায় ধাক্কা পড়া বন্ধ হয়ে গেল। দরজাটা ক্যাঁচ করে শব্দ করে আপনা থেকে খুলে গেল। শর্মিষ্ঠা আমার হাতটা খামছে ধরল। ভরচার জেঠু দেখলাম দরজার দিকে তাকিয়ে কাঠ হয়ে বসে আছে। কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর জেঠু উঠে পড়লেন। দরজার কাছে গিয়ে উনি ভালো করে এইদিক ওইদিক দেখলেন। নিচ, ওপর, সিঁড়ি, বাইরের রাস্তা কিছুই বাদ দিলেন না। তারপর ফিরে এসে বললেন, না, কেউ নেই। দেখলেন দেখলেন তো জেঠু? দেখলাম। নিজের চোখে না দেখলে হয়তো তোমাদের কথায় বিশ্বাসই হতো না। কিছু তো একটা আছে। কিছু একটা করুন জেঠু, এখানে যে থাকা দায় হয়ে গেছে। সত্যি তো, এরম ভাবে থাকা যায় না। শোনো, আমি একজনকে চিনি যিনি এইসব ব্যাপার নিয়ে অনেক দিন ধরেই চর্চা করছেন। উনি বোধহয় তোমাদের সাহায্য করতে পারবে। তান্ত্রিক? হ্যাঁ, কিন্তু ওনাকে দেখে সেটা বুঝতে পারা যায় না।
তোমার আমার মতো সাধারণ মানুষের বেশেই থাকে সে। জেঠুর কথাই ফাইনাল করা হলো। উনি কথা বলবেন সেই লোকটির সাথে এবং এখানে আসতে বলবেন। সেই মতোই কাজ করলেন ভট্টাচার্য জেঠু। সেই দিন সন্ধেবেলায় উনি সেই লোকটিকে নিয়ে হাজির হলেন। ওনাদের চেয়ারে বসিয়ে শর্মিষ্ঠা চা করে আনলো। লোকটি হাত জড়ো করে বললেন, নমস্কার, আমার নাম মহাদেব মুখার্জি। এই ঘরে ঢুকেই বুঝেছি কিছু একটা অস্বাভাবিক আছে এই ঘরে। কি কি হয়েছে আমায় সব বলুন, সবটা। কিছু বাদ দিলে চলবে না কিন্তু। লোকটাকে দেখে এবং তার কথা শুনে বেশ ব্যক্তিত্ব সম্পন্ন বলেই মনে হলো। কিছু একটা খুব সরল আর স্বাভাবিক আছে লোকটার মধ্যে। সব বললাম ওনাকে। শর্মিষ্ঠার সাথে ব্রিজে ঘটা ঘটনা থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত যা যা ঘটেছে সব বললাম ওনাকে। উনি মুখ গম্ভীর করে সব শুনলেন। তারপর কিছু একটা বুঝেছেন ভাব করে বললেন, বুঝলাম। আচ্ছা মা, সেই দিন কি তুমি চুল খুলে রেখেছিলে? হ্যাঁ, মানে আমার চুলটা তো সেরকম বড় নয়, তাই মাঝে মধ্যেই খোলা রাখি। যে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে সে তোমার সাথেই এসেছে এই বাড়িতে, আর সে এসেছে সেই খালের ব্রিজ থেকেই, আর তুমি বুঝতেও পারোনি। আমার সাথে? কিন্তু কেন? সেটা এখন ঠিক বলতে পারছি না। শোনো, একটা যজ্ঞ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজই করুন। না বাবা, এখনই নয়। সব কিছুর একটা সময় আছে, তিথি আছে। তার আগে কিছু করলে তার ফল পাওয়া যাবে না যে। ও আচ্ছা, তাহলে কবে বলুন? মঙ্গলবার রাতে। আমি যা যা লিখে দিচ্ছি এগুলো আনানোর ব্যবস্থা করো, আর বাকি যা লাগবে তা আমি নিয়ে আসবো। জ্যাঠামশাই, দক্ষিণাটা? মহাদেববাবু কটমট দৃষ্টিতে আমার দিকে তাকালো আর গম্ভীরভাবে বলে উঠল, আগে সমস্যার সমাধানটা হোক, তারপর হবে। আমি আর কিছু বলতে পারলাম না। ওনারা চলে গেলেন। মঙ্গলবার আসতে এখনো ঢের দেরি। ততক্ষণে কি হবে খেয়ে জানে। মঙ্গলবার সন্ধেবেলার মধ্যে জ্যাঠামশাইয়ের দেওয়া ফর্দ মিলিয়ে সব নিয়ে এলাম। এর মধ্যে কিছু ঘটনাও ঘটে গেছে। তার মধ্যে যেটা সব থেকে ভয়ানক সেটা কিছুক্ষণ আগেই ঘটেছে। শর্মিষ্ঠা কোর্ট থেকে এসে ফ্রেশ হবে বলে বাথরুমে ঢুকেছে। হঠাৎই বাথরুমের আলোটা নিভে যায় আর কেউ যেন বাইরে দিয়ে দরজাটা লক করে দেয়। ওর তো ভয়ে ভিড়মি দেওয়ার জোগাড়। ভাগ্যিস আমি আজ তাড়াতাড়ি ফিরেছিলাম। বেডরুম থেকে ওর দরজা ধাক্কানোর আর চিৎকারের আওয়াজ শুনে আমি গিয়ে দেখি দরজা বাইরে দিয়ে লক। দরজা খুলে ওকে বের করে জল খাইয়ে একটু শান্ত করলাম। রাত 10টা নাগাদ ভট্টাচার্য জেঠু মহাদেব জ্যাঠামশাইকে নিয়ে আমাদের ঘরে এলেন। ওনাদের সন্ধেবেলার ঘটনাটা বললাম। জ্যাঠামশাই সবটা শুনলেন, কিন্তু কিচ্ছু বললেন না। উনি যজ্ঞের আয়োজন করতে বসে গেলেন। যজ্ঞটা হবে ড্রয়িং রুমের মাঝখানে। আয়োজন শেষ করে জ্যাঠামশাই যজ্ঞে বসার আগে আমাদের বললেন, দেখো, যাই হোক না কেন ভয় পাবে না। একান্ত খুব ভয় করলে মনে মনে হনুমান চালিসা পাঠ করবে, কেমন? যদিও ভয়ের কিছু নেই বলেই মনে করছি, তাও। আমরা সম্মতিসূচক ঘাড় নাড়ালাম। উনি যজ্ঞ আরম্ভ করলেন।
নানান রকম ক্রিয়া করলেন, কত রকম মন্ত্র আওড়ালেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকলাম। যে আমি 1 সপ্তাহ আগে পর্যন্ত ভূত প্রেত অপদেবতা বিশ্বাস করতাম না, সেই আমি এখন স্বেচ্ছায় ঘরে পুজো যজ্ঞ করছি। ভরচার জেঠুও ছিলেন যজ্ঞের সময়। আমরা 3 জন ওনাকে গোল করে ঘিরে বসেছি। ওনার যজ্ঞের আগুনের তাপের মতো উত্তেজনার তাপও আমি আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। মন দিয়ে জ্যাঠামশাইয়ের মন্ত্রপাঠ শুনছি। হঠাৎ কিচেন দিয়ে একটা শব্দ হলো। বুঝলাম সেখানে থাকা কোনো কাঁচের বস্তু মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। শর্মিষ্ঠা উঠে দেখতে যাচ্ছিল, কিন্তু জ্যাঠামশাই হাতের ইঙ্গিতে বারণ করল। আমি চোখ টিপে শর্মিষ্ঠাকে আশ্বাস দিলাম। ক্ষণিকের অপেক্ষা, তারপরই ড্রয়িং রুমের লাইটগুলো জ্বলে উঠেই নিভে গেল। এইভাবেই আরও 7 বার সেটা জ্বলল আর নিভল। এরই মধ্যে শুনতে পেলাম একটা গগনভেদী নারী কণ্ঠের হাসি। হঠাৎ হাসিটা বন্ধ হয়ে গেল, আর ঠিক সঙ্গে সঙ্গে অন্ধকারের বুক চিরে ঠিক আমার দিক লক্ষ্য করে ছুটে এলো একটা কাঁচের বস্তু। অন্ধকারে তীরের বেগে ছুটে আসায় প্রথমে আমি বুঝতে পারিনি জিনিসটা কি, কিন্তু ওটা থেকে বাঁচার জন্য আমি বাম দিকে হুমড়ি খেয়ে পড়তেই বস্তুটা আমার গা ঘেঁষে পিছনে গিয়ে ঝনঝন শব্দ করে ভেঙে যেতেই বুঝলাম যে ওটা একটা কাঁচের কিছু হবে। এই দেখে শর্মিষ্ঠা চিৎকার করে উঠল। ভরচার জেঠু আঁতকে উঠল। শুধু কোনো প্রতিক্রিয়া হলো না জ্যাঠামশাইয়ের। ভরচার জেঠু আমায় ধরে সান্ত্বনা দিতে দিতে আবার আমায় আমার জায়গায় বসিয়ে দিল। জ্যাঠামশাইও আরো জোরে মন্ত্রপাঠ করা শুরু করলেন। ওম কালী তারা মহাবিদ্যা সদসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তিকায় চ। তার মন্ত্র উচ্চারণে যেন সারা ঘরে একটা কম্পন সৃষ্টি করল। এমন সময় শুনলাম সেই নারী কণ্ঠের কান্না মেশানো আর্তচিৎকার। শব্দটা আসছে বেডরুমের দিক থেকে। অমনি জ্যাঠামশাই বলে উঠলেন, চলে যা, চলে যা এই বাড়ি ছেড়ে। এই বলে জ্যাঠামশাই মাটির পাত্র থেকে ছাইয়ের মতো কিছু তুলে নিয়ে ঠিক যেদিকে সেই নারী কণ্ঠের কান্না ভেসে আসছিল সেই দিকে ছুড়ে দিলেন। ঠিক তখনই ঘরের মধ্যে সৃষ্টি হলো এক ঘূর্ণায়মান হাওয়া। হাওয়াটা ঘুরতে ঘুরতেই যেন ছড়িয়ে পড়ল চারিদিকে। ঘরের জানলা দরজাগুলো হাওয়ার দাপটে কেঁপে কেঁপে উঠল। মনে হলো এক রাস জমে থাকা দূষিত বায়ু ঘর থেকে যেন হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। হঠাৎ করেই যেন বাড়ির পরিবেশটা বদলে গেল। সব কেমন শান্ত আর স্বচ্ছ মনে হচ্ছে। জ্যাঠামশাইয়ের মন্ত্রপাঠ শেষ হলো। তিনি উঠে দাঁড়ালেন। হাতে একটা ঘটি নিয়ে ঘরের চারিদিকে সেই ঘটি দিয়ে জল ছড়িয়ে দিলেন। তারপর ঘর থেকে বেরিয়ে সেই জল বাইরেও ছড়িয়ে এলেন। যজ্ঞ শেষ। ওনার মুখের প্রশান্তি হাসি বলছে যজ্ঞ সফল হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জ্যাঠামশাই, আর কোনো ভয়ের কারণ নেই তো? না বাবা, আর কোনো চিন্তা নেই। যে এসেছিল সে চলে গেছে, আর আসবে না। কে ছিল সে? তার পরিচয়টা জানা সম্ভব হয়নি, কিন্তু তার মৃত্যুর কারণটা হয়তো ধরতে পেরেছি। মৃত্যুর আগেও মেয়েটি হয়তো খুব শান্ত প্রকৃতির ছিল। মেয়েটি খুব কষ্ট পেয়েছে বাবা। মেয়েটি খুন হয়েছিল। খুন?
হ্যাঁ, খুব সম্ভবত কোনো এক রাতে মেয়েটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা গুন্ডার দল তাকে ঘেরাও করে, তার কাছে যা কিছু ছিল তা কেড়ে নেয় এবং তার চরম সর্বনাশ করার চেষ্টা করে। মেয়েটা সাহসী ছিল, তাই চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করার চেষ্টা করে, কিন্তু তার ফল হয় খারাপ। গুন্ডার দল মেয়েটাকে ছুরি দিয়ে খুন করে আর তার মৃতদেহটাকে ফেলে দেয় তোমাদের এই খালে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, সে অনেক দিন আগের কথা বটে। আমি জানি, ঘটনাটায় খুব হইচই পড়ে গেছিল। খালে একটা ডেড বডি পাওয়া যেতে লোকজনের ভিড় জমে গেছিল সেখানে। জানা যায় মেয়েটি নাকি পাশের পাড়ায় কার বাড়িতে ঘুরতে এসেছিল। বেশ খানিকটা রাত করেই সে বেরিয়েছিল বাড়ি ফিরবে বলে, কিন্তু শেষমেশ এই অন্ধকার গলিতে তাকে প্রাণ দিতে হলো। সে দুষ্কৃতীর দল নাকি ধরা পড়েনি। আহারে, মেয়েটার বয়সও কম ছিল। সেই জন্যেই শর্মিষ্ঠা মা যখন ওই আয়নাটায় মেয়েটিকে দেখে তখন সে মেয়েটির মুখে ঘৃণা আর বিদ্বেষ দেখতে পায়। কিন্তু জ্যাঠামশাই, আমরা কি করেছিলাম যে ও আমাদের ক্ষতি করতে চাইছিল? বিদ্বেষ মা, সমস্ত মানব জাতির ওপর ওর বিদ্বেষ জন্মেছিল, তাই ও যখন সেদিন তোমায় পেল আর ছাড়েনি। কিন্তু জ্যাঠামশাই, আপনি এত কিছু কি করে বুঝলেন? জ্যাঠামশাই আর কোনো উত্তর দিলেন না, কেবল কৌতুক একটা হাসিতে ভরে গেল তার মুখখানা। এরপর আরও 3 মাস কেটে গেছে এই ফ্ল্যাটে। আর কোনো উপদ্রবের সম্মুখীন হতে হয়নি। এখন আমরা নিশ্চিন্তেই আছি। ভরচার জেঠুর 4 তলার অধিবাসীরাও এসে হাজির। যদিও তারপর থেকে শর্মিষ্ঠাকে একা ছাড়িনি, রোজ রাতে ওকে সঙ্গে করে নিয়েই ঘরে ফিরি। ধন্যবাদ জানাই ভরচার জেঠু আর মহাদেব জ্যাঠামশাইকে, যারা অসময় আমাদের পাশে থেকেছিলেন। শান্তি পাক সেই নিরপরাধ নিষ্পাপ মেয়েটা, যে সেদিন রাতে অনেক কষ্ট পেয়ে মৃত্যু গ্রহণ করেছিলেন। আর ধিক্কার জানাই সেই নিষ্ঠুর দুষ্কৃতীর দলগুলোকে, যারা প্রতিনিয়ত ফুলের পাপড়ির মতো মেয়েগুলোর সর্বনাশ করে চলেছে। শাস্তি হোক তাদের। শুনছিলেন মহাদেব তান্ত্রিক সিরিজের প্রথম গল্প, মহাদেব তান্ত্রিকের আবির্ভাব। গল্প পাঠে রাজীব, সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি, সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি, নিলয়, ভরচার জেঠু ও মহাদেব তান্ত্রিকের ভূমিকায় রাজীব, শর্মিষ্ঠার ভূমিকায় শাওনি। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের সপ্তাহে নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।